বন্ধুরা, আমি ডক্টর সোমনাথ ব্যানার্জি, ডাকনাম বুম্বা। ছোটরা আমাকে সবাই বুম্বাদা বলেই ডাকতে পারো, এবং বড়রা বা বয়োজ্যেষ্ঠ লোকেরা বা সমসাময়িক ব্যক্তি বা ব্যক্তিবিশেষে নরনারী পুরুষ মহিলা যারা আছেন সবাই আমাকে বুম্বা বলেই ডাকতে পারেন। আজকে আমি আপনাদের কাছে যে গল্পটা উপস্থাপনা করব সেটা হচ্ছে মা মাতেশ্বরী নদীর একটি ঘটনা। সেই ঘটনাটা খুবই মর্মবিদায়ক এবং হৃদয় স্পর্শকাতর গল্প, এবং গল্পটি শুনলে মনটা অনেকটা ভারী হয়ে ওঠে। কিন্তু গল্পটা আমাদের জীবনের নিত্য দৈনন্দিন জীবনে আমাদের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার সঙ্গে অনেকটা সম্পর্কিত। তা গল্পটা শুরু করি, আপনারা শুনুন এবং শুনে তারপর আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন বা আপনারা আপনাদের যা যা মতামত আছে সেটা কমেন্টসে জানাবেন নিশ্চয়ই। তা গল্পটা শুরুতেই বলি, পলাশপুর বলে একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামটা অন্যান্য সব গ্রামের মতনই নির্মল পরিচ্ছন্ন পরিবেশ যেমন থাকে গ্রামের, স্নিগ্ধ আবহাওয়া, এবং গ্রামের প্রত্যেকটি মানুষই খুব সহজ এবং সরল। গ্রামের মানুষেরা সাধারণত যেমন হয়, আমরা শহরের মানুষেরা তো খুব চালাক চতুর এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করি, কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিন্তু এখনও সেই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় না। যে জিনিসটি দেখতে পাওয়া যায় সেই জিনিসটি হলো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা ওতপ্রোতভাবে সম্পর্কিত রয়েছে, সবার সঙ্গে সবার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, এবং সবাই যেন সবার পাশে দাঁড়িয়ে থাকবার জন্য সর্বদাই যেন তৎপর হয়ে থাকে। তা সেই পলাশপুর গ্রামের স্নিগ্ধ সরল পরিবেশের মধ্যে দিয়ে দুটি পরিবার, একটি পরিবার হচ্ছে যাদেরকে আমরা মাঝি মোল্লা বলে থাকি, মানে পলাশপুর গ্রামের পাশ দিয়ে একটি ছোট্ট সুন্দর স্নিগ্ধ সরল প্রাণোচ্ছল জলরাশির একটি নদী বয়ে চলেছে। নদীটির নাম হচ্ছে মাতেশ্বরী। মাতেশ্বরী নদীটি কেন হলো বা মাতেশ্বরী নদী কেন বলা হয় সেই ঘটনাটা বলবার আগে বলি, এই নদীটির নাম মাতেশ্বরী আগে ছিল না, এই নদীটির নাম ছিল মা নদী। এবং বহু প্রাচীনকালে এখানকার লোকেরা এখানে যাতায়াত করবার সময় এই নদীটিকে মা নদী বলেই জানতেন। সময়ের প্রাক্কালে যতদিন সময় যেতেই চলেছে, সময় যাওয়ার সাথে সাথে এখানকার লোকেরা আস্তে আস্তে এই নদীটির নাম ঈশ্বরী বলে ডাকতে শুরু করেন। একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, তারপরে আবার নেক্সট জেনারেশন, এইভাবে একটার পর একটা জেনারেশন চলতে 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 কখন মা নদীর নাম ঈশ্বরী নদী পরিণত হয়েছে অনেকেই সেটা ভুলে গেছে বা বলতে পারবে না ঠিক সঠিকভাবে কোন সময় ঈশ্বরী নদী বলে একে ডাকা হয়। তা যাই হোক, বর্তমান প্রজন্মের কাছে এই নদীটির নাম কিন্তু ওই মা নদী বা ঈশ্বরী নদী নয়, দুটি নদী মানে দুটি নামের সংস্করণে এখন নদীটির নাম হয়েছে মাতেশ্বরী। তাই মাতেশ্বরী নদীর বর্ষাকালে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে, কারণ নদী যেমন হয় বর্ষাকালে জলরাশিতে ভরে যাওয়ার জন্যে তার একুল ওকুল মানে বিস্তীর্ণ এলাকা তখন আর দেখা যায় না, তখন শুধু দেখা যায় শুধু প্রচণ্ড পরিমাণে জলরাশি। তা সেই মাতেশ্বরী নদীর ওপর দিয়ে মানুষেরা যাতায়াত করে অন্য একটি গ্রামে যাতায়াতের জন্য। এই গ্রামটির নাম পলাশপুর, পাশে আরেকটি গ্রাম আছে সেটির নাম হচ্ছে মুকুন্দপুর। কিন্তু পলাশপুর আর মুকুন্দপুর দুটি গ্রাম পাশাপাশি হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার মানুষজনদের একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাতায়াতের জন্য যে জিনিসটি ব্যবহার করতে হয় সেটি হলো নৌকা। কারণ নৌকা ছাড়া ওই গ্রাম দুটিতে যানবাহনের তেমন কোনো প্রচলন আজ অবধি গড়ে ওঠেনি। তো পলাশপুর গ্রামের লোকেদের যাতায়াতের জন্য যেমনি নৌকার দরকার পড়ে, তেমনি মুকুন্দপুর গ্রামের লোকেদেরও জন্যও কিন্তু যাতায়াতের জন্য নৌকার দরকার পড়ে। কিন্তু ওই গ্রামে একটি মাঝি বা মোল্লা পরিবার থাকে যারা ওই মাতেশ্বরী নদীর ওপর দিয়ে নৌকা দাঁড়ায় বা নৌকা বহন করে মানুষ বা যাত্রী বা সাধারণকে এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যায়। ওই গ্রামের সব থেকে প্রাচীন মাঝি, যার নাম হচ্ছে কৈলাসবাবু এবং তার পরিবার ওই গ্রামে অনেক দিন ধরে বসবাস করছেন, এবং বংশ পরম্পরায় তারাই একমাত্র মাঝি পরিবার যারা এই গ্রামে পলাশপুর গ্রামের মানে একচেটিয়া বলা যেতে পারে এই নৌকার যানবাহনের বা নৌকা পরিবহনের ধারাটিকে বহন করে নিয়ে চলেছে। কৈলাসবাবুর আস্তে আস্তে বয়স হয়েছে, কৈলাসবাবু আর এখন তেমনভাবে নৌকা নিয়ে চলাফেরা করতে পারেন না, এবং কৈলাসবাবুর স্ত্রী অনেক বছর হলো গত হয়েছেন। তা কৈলাসবাবুর এখন একটিমাত্র ছেলে আছে, সেই ছেলেটির নাম হচ্ছে
ভৈরব, এবং ভৈরব হচ্ছে বাবার মতন, সেও দাঁড় বাইতে শিখে গেছে। সে এখন কি করে, মাতেশ্বরী নদীতে প্রায়ই গিয়ে নৌকা নিয়ে এপার ওপার করে, মানে মুকুন্দপুর আর পলাশপুরের মধ্যে যাতায়াতের একটা যে মেলবন্ধন সেটাকে গড়ে তোলবার চেষ্টা করে। কারণ কৈলাসবাবু এখন বয়স হওয়ার কারণে এখন আর উনি নৌকায় দাঁড় বাইতে যান না, কারণ তার শরীর ভেঙে পড়েছে। এখন তিনি গ্রামের নদী পাড়ের থেকে কিছু এঁটেল মাটি এনে মাটির কিছু খেলনা বা অন্যান্য বাসনপত্র তৈরি করেন এবং হাটে বাজারে সেগুলোকেই বিক্রি বাট্টা করেন। কিন্তু বিগত 5-6 বছর ধরে মাতেশ্বরী নদীতে কিন্তু এখন কেউ আর যাতায়াত করে না। যাতায়াত না করার একটি কারণ হলো, 5-6 বছর আগে একটি ভয়াবহ দুর্যোগ এসেছিল, এবং দুর্যোগে হওয়ার কারণে ভয়াবহ মানে বৃষ্টি বা বর্ষাকালে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মাতেশ্বরী নদী প্রচণ্ড রূপে ফুলে ফেঁপে উঠেছিল, এবং ফুলে ফেঁপে হওয়ার কারণে ওঠার কারণে তার একুল ওকুল দু প্রান্ত ছাপিয়ে এত জলরাশি বয়ে যে পুরো গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছিল। যার জন্যে তখন এই গ্রামে যাতায়াতের যে একটা যে সাধন, যে নৌকা, সেই নৌকাও কিন্তু তখন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। এবং মাতেশ্বরী নদীর ওপর দিয়ে ওই দুর্যোগের সময়ও মানুষকে কাজের খাতিরে হোক বা অন্যান্য কোনো দরকার বা প্রয়োজনীয় কাজের খাতিরে এক গ্রাম মানে পলাশপুর থেকে মুকুন্দপুর বা মুকুন্দপুরের লোকেদের এই গ্রামে আসবার জন্যে ওই নৌকারই সাহায্য নিতে হয়েছিল, এবং নৌকার সাহায্য নেবার কারণে খুব বিপদ হয়েছিল। খুব বিপদ মানে এই রকমের বিপদ হয়েছিল যে অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল। তাতে ছোট বাচ্চা, বয়স্ক এবং বৃদ্ধ মানুষরা, নরনারী সবাই প্রায় অনেকেই মারা গিয়েছিলেন। সেই জন্যে মাতেশ্বরী নদীর নাম শুনলে এখনকার মানুষ মানে এই প্রজন্মের মানুষেরা প্রায় আঁতকে ওঠে, ভয় পেয়ে ওঠে। তারা কিন্তু ওই মাতেশ্বরী নদীর ওপর দিয়ে যাতায়াতের কোনো চেষ্টাই করে না। এখন তারা একটা বড় সাঁকো বানিয়েছে, সাঁকো কাঠের একটা সাঁকো বানিয়েছে, যেটা পলাশপুর এবং মুকুন্দপুরের দুটি গ্রামের বাসিন্দারা সবাই মিলে এবং ওখানকার গ্রামের অধিবাসী এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের লোকেরা মিলে ওই সাঁকোটিকে নির্মাণ করেছে। কিন্তু সাঁকোটি এতই অপলকা, যখন বর্ষা শুরু হয় বা বর্ষাকালে যখন প্রচণ্ড পরিমাণে জলরাশি বেড়ে ওঠে নদীতে, মাতেশ্বরী নদীতে, তখন কিন্তু মানুষের যাতায়াতের পথ সম্পূর্ণরূপে প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত ওই ভৈরব, কৈলাস মাঝির ছেলে ভৈরব কিন্তু আশা ছাড়েনি। সে কিন্তু ছোটবেলা থেকে এই মাতেশ্বরী নদীর ওপর দিয়ে যাতায়াতের ফলে সে কিন্তু মাতেশ্বরী নদীকে ভুলতে পারেনি। সে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে সন্ধে অবধি ওই মাতেশ্বরী নদীতে গিয়েই কিন্তু বসে থাকে। এখন কিন্তু আর যাত্রী সাধারণ তার নৌকাতে না কেউ চড়ে, বা এই পার থেকে ওই পারে যাতায়াতের কোনো সাধন অন্য কিছু না থাকা সত্ত্বেও ভৈরবের দ্বারস্থ কিন্তু আর কেউ হয় না। কিন্তু ভৈরব তার মনের আশা কিন্তু এখনো ছাড়েনি। সে সর্বদা ভগবানের কাছে কামনা করে মাতেশ্বরী নদীর এই কলঙ্ক যেন চিরকালের জন্য মিটে যায় বা দূর হয়ে যায়। তাতে কি হবে, ভৈরব আবার দাঁড় বাইবে, এবং তার সেই দাঁড় বাওয়ার স্বপ্নটা যেন অবিকল অবিচ্ছিন্ন রূপে থেকে যায়। একদিন ভোরবেলা মানে প্রাতঃকালে কৈলাসবাবু বাড়ির দালান বা উঠানে বসে মাটির খেলনাপত্র এবং বাসনপত্র বানাচ্ছিলেন মাটি দিয়ে। কারণ সেগুলো এঁটেল মাটির হওয়ায় সেই মাটি দিয়ে তৈরি করবার পর সেই মাটিগুলোকে আবার পোড়াতে হবে, পুড়িয়ে শক্ত করতে হবে, তারপর হাটে বাজারে বিক্রি করতে হবে, রং করতে হবে, অনেক কাজ। ভৈরব সকালবেলা ঘুম থেকে উঠে সকালের প্রাতঃকর্ম সমস্ত কিছু কাজকর্ম সেরে মুখে দুটিখানেক একটু মুড়ি, শুকনো মুড়ি, একটু চা খেয়ে সে বাইরে যাবার জন্য প্রস্তুত হলো। কৈলাসবাবু তাকে জিজ্ঞেস করলেন, ভৈরব, সকাল সকাল কোথায় যাচ্ছিস বাবা? ভৈরব বলল, বাবা, আমার তো যাবার একটাই কাজ, সেটা হচ্ছে আমি মা মাতেশ্বরীর কাছে যাচ্ছি। কৈলাসবাবু বলল, মা মাতেশ্বরীর কাছে না গিয়ে তুই বরঞ্চ বাবা অন্য কোনো চেষ্টা কর বা অন্য কোনো জীবিকা নির্ধারণের পথ বেছে নে। ভৈরব বলল, বাবা, ছোটবেলা থেকে মা মাতেশ্বরীকে আমি নিজের মায়ের সমসময় মনে করেছি, এবং মা মাতেশ্বরীর কোলেই মাথা রেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কারণ ছোটবেলায় মায়ের ওই পাশে, মায়ের জলরাশির পাশে বসে ওখানে খেলে ধুলে স্নান করে ওই মাটিতে শুয়ে এতটা বড় হয়েছি, তাই মা মাতেশ্বরীকে ছাড়া অন্য কিছু আমি আর ভাবতে পারি না। কৈলাসবাবু বললেন,
জীবনের প্রাক্কালে এসেছি, তাই আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে পারি যে বাবা, তুই এই সমস্ত ছেড়ে অন্য কোনো জীবিকা নির্বাহনের পথ বাছলে বরঞ্চ সংসারটাও ভালোভাবে চলবে। আমার বয়স হয়েছে, এখন তো আর কেউ দেখবার নেই, তুই আর আমি, তোরও বিয়ে শাদী হয়নি যে ঘরে কোনো বউ আসবে। তা তুই একটা ভালো জীবিকা নির্বাহন করতে পারলে আমি নয় গ্রামের সমস্ত বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলে কোনো একটি সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। ভৈরব বলল, বাবা সে সব ঠিক আছে, কিন্তু আমি মা মাতেশ্বরীকে ভুলতে পারবো না। তা যাই হোক, তর্ক বাড়িয়ে আর কাজ নেই, আমি মায়ের কাছে চললাম, তুমি দুপুরের খাওয়াটি খেয়ে নিও, আমি সমস্ত রান্নাবাটি করে দিয়ে গেলাম। এই বলে ভৈরব সে তার গন্তব্যের দিকে, মানে তার যেই মা মাতেশ্বরীর দিকে রওনা দিল। মাতেশ্বরী নদী এই গত 3-4 দিনে আবার ভয়াবহ বর্ষার পরিমাণ মানে এত পরিমাণ বর্ষা হয়েছে, যার ফলে মা মাতেশ্বরী নদীর দুকুল ছাপিয়ে জলরাশি, স্নিগ্ধ জলরাশি প্রবাহিত হচ্ছে। মধ্যিখানে গত 5-6 বছর ধরে কোনো রকম লোক যাতায়াত না হওয়ার কারণে বা নদীটি সেই রকম পর্যবেক্ষণ অবস্থান বা ঠিক সেই মতন দেখাশোনা না করবার কারণে মাতেশ্বরী নদীর 2 পাড়ে আগাছায় ভরে গেছিল। শুধু আগাছা বললে ভুল হবে, তাতে বিভিন্ন রকমের নোংরা আবর্জনা সমস্ত কিছু, শ্যাওলা গাছপালা সমস্ত ভেসে বেড়াতো এবং জলটাও সম্পূর্ণরূপে কলুষিত হয়ে গেছিল। কিন্তু এখন প্রচণ্ড রূপে বর্ষার কারণে বিগত 4-5 দিন ধরে যে বর্ষা হয়েছে, সেই বর্ষার কারণে সমস্ত নোংরা আবর্জনা বা সমস্ত জিনিস যেগুলো মা মাতেশ্বরীর বুকের ওপর দিয়ে ভেসে যাচ্ছিল বা পাশের আগাছা যেগুলো জন্মেছিল, সমস্ত কিছু জলরাশির তলায় কিন্তু তলিয়ে গেছে। এখন মা মাতেশ্বরী সম্পূর্ণরূপে স্নিগ্ধ এবং সুন্দর এবং নির্মল পরিষ্কার জলরাশি বহন করে চলেছে। ভৈরব গিয়ে মা মাতেশ্বরীর পাশে তার নৌকার ওপরে গিয়ে বসল এবং ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলল, ভগবান, তোমরা কি দেখতে পাচ্ছ না মা মাতেশ্বরীর এই কষ্ট? মা মাতেশ্বরীকে তোমরা আবার আগের মতন করে দাও না প্রভু, যাতে আবার যাত্রী সাধারণ মায়ের কথা বিশ্বাস করে, মায়ের ওপর দিয়ে যাতায়াতের জন্যে তারা নৌকার সহায়তা করে বা সাহায্য নেয়। কারণ এখানকার মানুষজনরা মা মাতেশ্বরীকে ভয়াবহ রূপ দেখেছে, কিন্তু তার সেই স্নিগ্ধ সরল শান্ত মনোভাব দেখেনি, বা মায়ের সেই টান বা মায়ের সেই হাতছানি তারা বুঝতে পারছে না। এইসব কথা ভাবতে ভাবতে ভৈরব আকাশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওদিকে গ্রামের একটি চায়ের দোকানে 2জন ভদ্রলোক বসেছিলেন। তাদের একজনের নাম হচ্ছে পল্টুবাবু, একজনের নাম হচ্ছে বিনয়বাবু। পল্টু এবং বিনয়বাবু, পল্টুবাবুর হচ্ছে গ্রামে সবজির ব্যবসা এবং বিনয়বাবুর হচ্ছে মাছের আড়ত আছে। এবং পল্টুবাবু বিনয়বাবু দুজনের সঙ্গে কথাবার্তা বলছিল। একটা কথা বলা হলো না যে পল্টুবাবু এবং বিনয়বাবু তারা দুজনেই কিন্তু ছোটোবেলাকার বন্ধু। তাই পল্টুবাবু বিনয়বাবুকে বলল, দেখ বিনয়, আজকে আমার একটু উত্তরের দিকে যাওয়ার কথা আছে, ওখানে একটি জমি দেখেছি, জমিটি আমি একটু আরেকবার দেখতে যাব বা ওখানকার জমির যে মালিক তার সাথে কথা বলতে যাব।